আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রদ্ধা অভিভাবকবৃন্দ এবং যারা দেখছেন, দিনাজপুর জেলা স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরাও আশা করি বাসায় রয়েছ, বাসা থেকে আমাদের ক্লাসে কানেক্ট হচ্ছ এবং সবাই পড়াশোনা করছো, বাবা আমাকে সহযোগিতা করছো, পড়াশোনায় করে বা আমার মন জয় করছো। তো তোমাদের দীর্ঘদিন তোমরা জানোই যে সঙ্গত কারণেই ক্লাস থেকে বিচ্ছিন্ন ছিলাম। এতে করে কিন্তু আমরাও ভালো ছিলাম না। কবে তোমাদের সঙ্গে যুক্ত হব, তোমাদের আবার ক্লাসে ফিরে পাবো, এই সুপ্রিয় প্রাঙ্গণে তোমাদের আবার দেখা হবে, তোমাদের প্রাণোচ্ছল প্রাণের বিকাশ, প্রাণোচ্ছল বিচরণ আমরা দেখতে পাবো। ক্লাসে তোমাদের কাছে আসবো, হৃদয়ের কাছে কাছে আসবো, আমরা সেই অপেক্ষায় ছিলাম। হ্যাঁ, আমাদেরও ভালো লাগছিল না। আজকে এই অনলাইন ক্লাসে যুক্ত হয়ে আমাদের বেশ ভালো লাগছে এবং আশা করি এটি আমার অনলাইন প্রথম ক্লাস এবং পরের ক্লাসগুলো আশা করি আমরা করতে পারবো এবং আরও তোমাদের সঙ্গে আরও নতুন নতুন ভাবনায় আরও সুন্দরভাবে এই ক্লাসগুলি নিতে সক্ষম হবে বলে আমরা আশা করি। তোমরা ইতিমধ্যেই অন্যান্য ক্লাস যেগুলো পেয়েছ সেই ক্লাসগুলি করেছ এবং নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আশা করি আজকের ক্লাসটিও তোমাদের সেভাবেই ভালো লাগবে। তো আসুন, আমরা আজকে আমরা অষ্টম শ্রেণীর ক্লাসটা নেব এখন। এই ক্লাসটা অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় এবং পরমাণুর গঠন। অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন। পরমাণুর গঠনে প্রথমে আমরা পার্ট 1 থেকে 3 পরমাণুর ধারণার বিকাশ ও গঠন। আমরা লক্ষ্য করি আমাদের পার্টটি হলো পরমাণুর ধারণার বিকাশ ও গঠন। এই গঠনটাকে আমরা এভাবেও নিয়ে আসতে পারি পরমাণুর গঠন। পরমাণু গঠন। পরমাণু গঠন দেখো, এই পাঠটির অংশ হচ্ছে পরমাণুর ধারণার বিকাশ। খেয়াল করি, একটা অংশ হচ্ছে পরমাণু, দ্বিতীয় অংশ হচ্ছে ধারণা, তৃতীয় অংশ হচ্ছে বিকাশ, ধারণার বিকাশ, পরের অংশ হচ্ছে গঠন। গঠনটা হচ্ছে পরমাণুর গঠন। আসি আমরা এই পাঠটি শেখার চেষ্টা করি, জানার চেষ্টা করি। পরমাণু সম্পর্কে আমরা নিচের ক্লাসগুলিতে 6 এবং 7 এই দুটো ক্লাসেও আমরা জেনেছি। তো একটু খেয়াল করি পরমাণুর ধারণা আমাদের কতটুকু রয়েছে বা কতটুকু মনে রয়েছে, আমরা একটু লেখার চেষ্টা করি এবং দেখার চেষ্টা করি। পরমাণু, তোমরা নিশ্চয়ই খেয়াল করতে পারছো যে নিচের ক্লাসগুলিতে তোমরা পরমাণু সম্পর্কে জেনেছো, সেটি খেয়াল করো। আমরা আগে লিখি, তারপর বিষয়টা আমরা ডিসকাশনে নিয়ে আসতেছি। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যেখানে মৌলের ধর্ম বিদ্যমান তাকে পরমাণু বলে। খেয়াল করি, আমরা ইতিমধ্যেই তোমাদের নিচের ক্লাসে যেটা পড়েছ সেটা মনে চলে আসছে। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা
ক্ষুদ্রতম কণা, যেখানে মৌলের ধর্ম বিদ্যমান তাকে পরমাণু বলে। এখন একটা ক্ষুদ্রতম কণা, তুমি একটা কণা নিয়ে আসলা, নিয়ে বলছো যে ক্ষুদ্রতম অংশ নিয়ে আসলা, নিয়ে এসে বলছো যে এটা পরমাণু, কিন্তু সেখানে অবশ্যই সেই মৌলের ধর্ম কি থাকবে বা গুণাগুণ, ধর্ম বা গুণাগুণ বজায় থাকবে। যদি সেই ক্ষুদ্রতম অংশে মৌলের ধর্মে বা গুণাগুণ বজায় না থাকে, তাহলে সেটাকে আমরা কি পরমাণু বলতে পারি না। তাহলে আবার আসি, মৌলিক পদার্থের সেই ক্ষুদ্রতম কণা যেখানে মৌলের ধর্ম বা গুণাগুণ বিদ্যমান তাকে আমরা পরমাণু বলি। যদিও আমাদের আলোচনাটা হচ্ছে পরমাণুর গঠন, এই প্রসঙ্গে আমরা কণাটাও জেনে নিই, অণু জেনে নিই। কণা তো আমরা জানলাম, এবার অণু জেনে নিই। অণু এক বা একাধিক মৌলের দুই বা ততোধিক পরমাণু নিয়ে গঠিত ক্ষুদ্রতম কণাই হচ্ছে অণু। শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করি পরমাণু আমরা জানলাম, এবার অণু। এক বা একাধিক মৌলের টানটা লক্ষ্য করি ভালো করে। এক মৌলের হতে পারে বা একাধিক মৌলের হতে পারে। মৌলে এক বা একাধিক মৌলে দুই বা ততোধিক পরমাণু নিয়ে, অবশ্যই দুই পরমাণু বা ততোধিক পরমাণু নিয়ে গঠিত ক্ষুদ্রতম কণাই হচ্ছে অণু। যেমন আমরা যদি বলি হাইড্রোজেন এর পরমাণু, হাইড্রোজেন নিয়ে আসি, এর পরমাণু যদি আনি আর অণু যদি লিখি, হাইড্রোজেনের পরমাণু হলো H, এর প্রতীক হলো H, অর্থাৎ একটা পরমাণু। কিন্তু হাইড্রোজেনের অণু যখন আমরা লিখব বা প্রকাশ করব তখন H2, অর্থাৎ দুইটি হাইড্রোজেনের পরমাণু নিয়ে একটি অণু গঠিত। আবার আরেকটা যৌগ হলো পানি যৌগটির সংকেত আমরা জানি, তোমরাও জানো, ক্লাস 7-এ তোমরা পড়েছ, H2। এর অর্থ হচ্ছে এখানে দুইটি মৌল রয়েছে, একটা হাইড্রোজেন আর একটি অক্সিজেন। কয়টি মৌল? দুইটি মৌল। কি কি? দুইটি মৌল, একটা হলো হাইড্রোজেন, আরেকটি হলো অক্সিজেন। তাহলে এখানে খেয়াল করো, একটা মৌলিক পদার্থ হাইড্রোজেন, তার একটি পরমাণু H, কিন্তু একটি অণু সেখানে রয়েছে দুটি পরমাণু দিয়ে কি হয়েছে? অণু গঠিত হয়েছে। এবং এই অণুটি হচ্ছে এই হাইড্রোজেন নামক মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ, কিন্তু সেটি কি নয়? অণু হিসেবে ক্ষুদ্রতম অংশ, যেখানে দুটি পরমাণু রয়েছে। অপরপক্ষে আমরা আরেকটি যৌগিক পদার্থ নিলাম, পানি। এই যৌগিক পদার্থে দুটো মৌল রয়েছে, একটা হাইড্রোজেন এবং আরেকটি অক্সিজেন। দুটি মৌলিক পদার্থ রয়েছে, একটি হচ্ছে হাইড্রোজেন এবং
অপরটি অক্সিজেন। হাইড্রোজেনের 2টি পরমাণু এবং অক্সিজেনের 1টি পরমাণু নিয়ে পানি যৌগটির একটি অণু গঠিত হয়েছে। তাহলে আমরা এই সাথে পরমাণুর সাথে সাথে অণুটিও জেনে নিলাম। এটি অণু 2 প্রকারের হয়, আমরা বুঝতে পারছি, মৌলের অণু আর হলো যৌগের অণু। তাহলে অণু কয় প্রকার হচ্ছে? অণু আমরা দেখলাম অণু 2 প্রকার, একটা হলো মৌল আর একটা হলো 1 মৌলের অণু, 2 হলো যৌগের অণু বা মৌলের অণু লিখে দিতে পারি আমরা। মৌলের অণু, 2 হলো যৌগের অণু। তাহলে আমরা পরমাণু এবং অণু সম্পর্কে মূলত আমাদের পাঠটি হচ্ছে পরমাণু ধারণার বিকাশ এবং পরমাণু গঠন সম্পর্কে আলোচনা করা, সেই সাথে আমরা অণু সম্পর্কেও আমরা ধারণা পেয়ে গেলাম। তাহলে এই সংশ্লিষ্ট কিন্তু আমরা একটা প্রশ্ন এখান থেকে আমরা এখানে করতে পারি। এটা হচ্ছে একটা প্রশ্ন, তোমাদের পরে আমি প্রশ্নটা আবার দেব। এইখানে পরমাণু ও অণু 3টি পার্থক্য লেখা। এখান থেকেই আমরা এই প্রশ্নটির উত্তর আমরা পেয়ে যাব। যদি আমরা এই সংজ্ঞা থেকে, উদাহরণগুলো থেকে একটু আমরা চিন্তা করি, তাহলে এই প্রশ্নটির উত্তর আমরা পেয়ে যাব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা এবার পরমাণু ধারণার বিকাশ সম্পর্কে আলোচনা করি। সুপ্রাচীন কাল থেকেই মনীষীরা, বিজ্ঞানীরা, দার্শনিকেরা পরমাণুর গঠন সম্পর্কে ভাবতেছিলেন এবং পরমাণু কীভাবে পরমাণুটা গঠিত হয়। পরমাণু তো ক্ষুদ্র অংশ, পদার্থের, মৌলিক পদার্থের খুবই ক্ষুদ্রতম অংশ, যাকে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না। এত ক্ষুদ্র যে কয়েক কোটি পরমাণু পাশাপাশি রাখলে 2 থেকে 3 সেন্টিমিটার লম্বা হয়। সেই পরমাণু কীরকম, তার গঠন কেমন, সেটি কি আছে তার ভিতরে, সেটি নিয়ে সুপ্রাচীন কাল থেকেই বৈজ্ঞানিকেরা, দার্শনিকেরা তারা চিন্তা করছিলেন, তারা মতামত দিচ্ছিলেন। তো আমরা কয়েকজন বৈজ্ঞানিক, দার্শনিকের নাম আমরা পেতে পারি। কয়েকজন বিজ্ঞানী ও দার্শনিক। এক ডেমোক্রিটাস, 2 প্লেটো, 3 অ্যারিস্টটল, 4 জন ডাল্টন, 5 রাদারফোর্ড, 6 নিলস বোর, 4 তাহলে
শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে কয়েকজন বিজ্ঞানী ও দার্শনিকের নাম আমরা লিখেছি। যদিও মানুষ প্রাচীনকাল থেকে পরমাণু গঠন সম্পর্কে ধারণা দিচ্ছিল, চিন্তাভাবনা করছিল, তার মধ্যে আমরা বিশেষভাবে এই কয়েকজনের নাম জানতে পারি। তোমরা জানো যে প্রাচীনকাল থেকেই গ্রিক সভ্যতা খুবই বিখ্যাত সভ্যতা। সেখানে মানব সভ্যতাকে তারা বিভিন্নভাবেই আলোকিত করেছে, মানব সভ্যতা গঠনে তারা অবদান রেখেছে। সভ্যতার বিবর্তন ও বিকাশে গ্রিক দর্শন, গ্রিক বিজ্ঞান, গ্রিক দেশের চিন্তা চেতনা প্রবলভাবে প্রভাব বিস্তার করে রেখেছে। তোমরা এও জানো যে সেই গ্রিস দেশে যেমন মহাবীর আলেকজান্ডার জন্মেছিলেন, তেমনই সেখানে জন্মেছিলেন পৃথিবী বিখ্যাত, ভুবন বিখ্যাত তিনজন মহান দার্শনিক, প্লেটো, অ্যারিস্টটল এবং সক্রেটিস। তাদের দেশেরই একজন বিজ্ঞানী ডেমোক্রিটাস, তিনি খ্রিস্টপূর্ব 400 অব্দে খ্রিস্টপূর্ব 400 অব্দে, মানে খ্রিস্টপূর্ব 400 অব্দে তিনি পরমাণু গঠন সম্পর্কে মতামত দেন। তারপরে মতামত দেন প্লেটো। এরা প্রায় এই তিনজনই প্রায় সমসাময়িক, তিনজন বিজ্ঞানী প্রায় সমসাময়িক। তারপরে মতামত দেন অ্যারিস্টটল। অ্যারিস্টটলের পরে মতামত দেন জন ডাল্টন। তারপরেই রাদারফোর্ড এবং নিলস বোর এরা মতামত দেন। আসি আমরা ডেমোক্রিটাসের মতামত তুলে ধরি। ডেমোক্রিটাস এই বিজ্ঞানী খ্রিস্টপূর্ব 400 অব্দে, অর্থাৎ এখন থেকে প্রায় 2500 বছর আগে তিনি পরমাণুর ধারণার সূত্রপাত ঘটান। তিনি বলেন পরমাণু অবিভাজ্য। তিনি বলেন পরমাণু অবিভাজ্য, অবিভাজ্য। এবং তিনি নাম দেন অ্যাটম। পদার্থ অবিভাজ্য, এটা লিখবো আমরা পদার্থ অবিভাজ্য। এবং তিনি নাম দেন পরমাণু বা অ্যাটম। তাহলে কি জানলাম আমরা? যে মহান বিজ্ঞানী ডেমোক্রিটাস তিনি তার মতামত প্রদান করেন। মতবাদটি হচ্ছে পদার্থ অবিভাজ্য এবং তিনি এর নাম দেন হলো পরমাণু বা অ্যাটম। তার মতে পরমাণুর যে ক্ষুদ্রতম অংশ তাকে আর বিভাজ্য অর্থাৎ ভাগ করা যায় না, ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না। তার মতে পদার্থের সেই ক্ষুদ্রতম অংশ যাকে আর ভাগ করা যায় না সেটি হচ্ছে পরমাণু। তারপরে এনার পরে সমসাময়িক দুজন বিজ্ঞানী প্লেটো এবং অ্যারিস্টটল। প্লেটোর মতামতটি তেমন একটা আলোচিত নয়। তারপরে মতামত দেন অ্যারিস্টটল। তোমরা জানো যে এই বিজ্ঞানী জগৎ বিখ্যাত ছিলেন। তিনি শুধু বিজ্ঞান বিষয়ে যে আলোচনা করেছেন, বিজ্ঞান বিষয়ে মতামত দিয়েছেন তা নয়, তিনি পৌরনীতি, অর্থনীতি, সমাজনীতি, মহাবিশ্বের মহাননীতি সব কিছু নিয়ে তিনি মতামত দিয়েছেন।
দিয়েছেন। এবং আমাদের যে বর্তমান সভ্যতা, যে আধুনিক সভ্যতা বিকাশ হয়েছে, এই আধুনিক সভ্যতায় অ্যারিস্টটলের অনেক অবদান রয়েছে। এবং তার সময় অ্যারিস্টটলের অবদান এতই বিখ্যাত ছিল যে অ্যারিস্টটল যে মতামত দিতেন, সেই মতামতটিকে একেবারে নির্ভুল হিসেবে গণ্য করা হতো। যে অ্যারিস্টটলের মতবাদের বাইরে আর কোনো মতবাদ থাকতে পারে না। অ্যারিস্টটল যেটা বলেছেন সেটি সত্য, এবং এর বাইরে যা কিছু যে বিজ্ঞানী যে মতবাদ দিক না কেন সেটি গ্রহণযোগ্য নয় এবং সেটি মিথ্যা নয়। তোমরা অবাক ব্যাপার যে এটি হলো খ্রিস্টপূর্ব 400 অব্দের ঘটনা। 400 অব্দে এর বাংলা লেখছি আমি। তারপরে জন ডাল্টন মতবাদ দেন, সেই মতবাদটি হচ্ছে 1803 সালে। একটু খেয়াল করো, 1803 সালে। তাহলে মাঝখানে 1800 সাল আর ওদিকে 400, তাহলে এই যে মাঝখানে যে ব্যাপক ডিফারটা, এই ডিফারটাতে অ্যারিস্টটলের মতবাদটি চলে আসছে। এবং এই দীর্ঘ সময় মানুষ অ্যারিস্টটলের মতবাদ, জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্য, পরিণতি, ভূগোল, তিনি সব বিষয়ে এত বেশি মতবাদ দেন এবং তার দ্বারা সেই সময়ে কবি সাহিত্যিকেরা, দার্শনিকেরা এত মহাবিষ্ট হয়েছিল যে তার যে কোনো মতবাদকেই ধ্রুব সত্য বলে মেনে নেওয়া হয়েছিল। সত্যই আজও বিশ্ববিদ্যালয়গুলোতে জ্ঞান বিজ্ঞানের অ্যারিস্টটলের বহু মতবাদ, বিশেষ করে পরিণতি, অর্থনীতি, দর্শন, মানব সভ্যতা, এইসব বিষয়ে অ্যারিস্টটলের মতবাদ এখনও পঠিত হচ্ছে সমান শ্রদ্ধার সাথে। তো যা হোক, আমরা অ্যারিস্টটলের মতবাদ আসি। তিনি বললেন যে পদার্থ নিরবিচ্ছিন্ন। নিরবিচ্ছিন্ন তিনি একটা শব্দ ব্যবহার করেছেন, এটা হচ্ছে কন্টিনিউয়াস। তিনি একটি শব্দ ব্যবহার করেছেন কন্টিনিউয়াস। অ্যারিস্টটলের মধ্যে হচ্ছে পদার্থ নিরবিচ্ছিন্ন। একে যতই ভাগ করা হোক, এটি ক্ষুদ্র হতেই থাকবে, ক্ষুদ্রতর হতেই থাকবে। তারপর কি হলো? তারপরে 1803 সালে ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন, আমরা আবার আসি, জন ডাল্টন, তিনি এসে একটা নূতন মতবাদ প্রদান করেন। তিনি আসার পূর্ব পর্যন্ত কি ছিল? অ্যারিস্টটলের মতামত চালু ছিল। তার মতামতটা কি? পদার্থ ক্ষুদ্রতম অংশের নাম পরমাণু, এবং একে কি করা যায় না, ভাঙা যায়। আমরা পরবর্তীতে আবার জেনেছি যে জন ডাল্টন যে মতবাদটি দিলেন, সেই মতবাদটিও ত্রুটিপূর্ণ। পদার্থের ক্ষুদ্রতম অংশ পরমাণু, সেটি ঠিক আছে, এবং এটিকে আরও ভাগ করা যায়, এটিকে আরও বিভিন্ন অংশে বিভক্ত করা যায়। তাহলে সেটি কে দিলে? পরবর্তীতে রাদারফোর্ড এবং নিলস বোর, তারা জন ডাল্টনের মতবাদটিকে আরও রিভাইজ করে, আরও সংশোধিত করে নতুন মতবাদ প্রদান করে। তাহলে এবার আমরা আসবো রাদারফোর্ডের পরমাণু মডেল।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তীতে বিজ্ঞানী রাদারফোর্ড এবং তার সহকর্মীবৃন্দ পরমাণুর গঠন সম্পর্কে একটি নূতন মতবাদ নিয়ে আসলেন। তারা পরীক্ষা নিরীক্ষা করে এই মতবাদটি দাঁড় করালেন। তার এই মতবাদটি রাদারফোর্ডের পরমাণু মডেল নামে সুবিখ্যাত। এই মডেলটিতে সৌর মডেলও বলা হয়। এই মডেলটিকে কি মডেল? সৌর মডেল। সৌর মডেলও বলা হয়। তাহলে এই মডেলের যে মূল কথা হলো যে একটা কেন্দ্র রয়েছে, কেন্দ্র রয়েছে, তিনি এর নাম দেন নিউক্লিয়াস। এখানে রয়েছে প্রোটন ও নিউট্রন। ছাত্ররা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি যে এই যে সৌর মডেলের মূল কথাটি হলো দুটি অংশ। এক হলো কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রে রয়েছে, এর নাম দেন তিনি নিউক্লিয়াস। এখানে রয়েছে আরো দুটি কণা, একটা নাম প্রোটন, একটা হলো নিউট্রন। তাহলে আমরা পেলাম যে অ্যারিস্টটল, ডেমোক্রিটাস এবং জর্জ ডাল্টন তাদের যে মতবাদগুলি সেখানে ছিল যে পরমাণু অবিভাজ্য, এবং অ্যারিস্টটল বলছেন যে পরমাণুকে কন্টিনিউয়াস কী করা যায়, পদার্থকে কন্টিনিউয়াস ভাঙা যায়, এটির কোনো শেষ নাই। তো আমরা এসে রাদারফোর্ডের মডেলে দেখছি যে তিনি বলছেন যে পরমাণুর একটা কেন্দ্র রয়েছে এবং তিনি এই কেন্দ্রের নাম দেন নিউক্লিয়াস। এবং তিনি আরও বলছেন যে এই নিউক্লিয়াসে রয়েছে প্রোটন, আরও দুটি কণিকা, এই কণিকাগুলোকে হয় মৌলিক কণিকা। এগুলি হলো প্রোটন ও নিউট্রন। তারপরে কি রয়েছে? দুই হলো ইলেকট্রন। তিনি আরো বললেন যে আরো একটা মৌলিক কণিকা রয়েছে, এর নাম ইলেকট্রন। যদি আমরা এটা পরমাণু ধরি, পরমাণু এটা কেন্দ্র, এখানে থাকবে প্রোটন আর নিউট্রন, এবং বলছেন উনি যে তার বাইরে ইলেকট্রন থাকবে, কেন্দ্রের বাইরে ইলেকট্রনগুলি থাকবে। তিনি বললেন যে প্রোটন, এই প্রোটনের চার্জ হলো পজিটিভ, ইলেকট্রন এর চার্জ হলো নেগেটিভ, পজিটিভ এর চার্জ হলো নেগেটিভ, এবং নিউট্রন হলো চার্জবিহীন। কণিকা। তাহলে আমরা পাচ্ছি সৌর মডেল কেন বলা হচ্ছে? এই মডেলকে সৌর মডেলও বলা হয়, কারণ সূর্যের কেন্দ্রে রয়েছে, সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য, আর সূর্যকে কেন্দ্র করে আরও কক্ষপথে গ্রহগুলি ঘূর্ণায়মান থাকে। এখানেও পরমাণুর কেন্দ্রে রয়েছে একটা নিউক্লিয়াসে রয়েছে প্রোটন আর নিউট্রন, এবং যেভাবে
সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলি আবর্তিত হয়। আমরা জানি নিজ ক্লাস থেকে পড়ে আসতেছি যে সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য, চতুর্দিকে কক্ষপথে বিভিন্ন কক্ষপথে গ্রহগুলি আবর্তিত হয়। এখানেও তিনি বলছেন যে এর বাইরের অংশে রয়েছে ইলেকট্রন, এবং তিনি বললেন প্রোটনের চার্জ পজিটিভ, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, এবং নিউট্রন চার্জবিহীন কণিকা। এবং তিনি একটা কথা বললেন যে নিউক্লিয়াস আর বাকি অংশটা ফাঁকা, পরমাণুর বাকি অংশগুলি ফাঁকা। এখন দেখো এই নিউক্লিয়াসগুলি কীভাবে আবর্তিত হয়, কোথায় থাকে, এই বিষয়ে তিনি কিন্তু সুস্পষ্ট মতামত দিতে ব্যর্থ হলেন। তাহলে আমরা তার মতামতটি জানলাম, পরমাণু গঠন সম্পর্কে জানলাম, তবে এখানে একটা তার ব্যর্থতা পেলাম। সেই ব্যর্থতাটি হচ্ছে ইলেকট্রন কোথায় বাইরে থাকে, কিন্তু বাইরে কোথায় কীভাবে ঘূর্ণায়মান থাকে সেই বিষয়টি কিন্তু তিনি ব্যাখ্যা করতে ব্যর্থ হলেন। পরবর্তীতে আরও গবেষণা নিরীক্ষা করে বিজ্ঞানী নিলস বোর তিনি একটা রিভাইজড মতবাদ দিলেন। সেটি হলো বোরের মতবাদ নামে একটি সুবিখ্যাত। তাহলে আমরা কি জানছি যে রাদারফোর্ডের পরমাণু মডেলকে আরেকটু সংশোধন করে, রিভাইজড করে, বা এই মতবাদের ত্রুটিগুলি সংশোধন করে আরেকজন বিখ্যাত বিজ্ঞানী নিলস বোর, তিনি বিজ্ঞানের অগ্রগতিতে পরমাণু গবেষণায় অনেক অবদান রেখেছেন। সেগুলি তোমরা পরবর্তী ক্লাসে আরও জানতে পারবে। আপাতত জানতে পারছি যে রাদারফোর্ডের পরমাণু মডেলকে সংশোধিত করে, রিভাইজড করে নিলস বোর আরেকটি মতবাদ প্রদান করেন। সেই মতবাদটি নিলস বোরের মতবাদ নামে সুবিখ্যাত। তো তিনি কি বললেন, তাহলে আসি আমরা দেখি তার মতবাদের যে মূল কথাটি, সেটি হলো তোমরা পরের ক্লাসে গিয়ে ক্লাস 8 পর্যায়ে নিলস বোরের পুরো মতবাদটা এড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে তিনি রাদারফোর্ডের মতবাদকে কতটুকু রিভাইজ করেছেন সেটুকুই আলোচনায় আসছে। তিনি বললেন ইলেকট্রন পরমাণু বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান থাকে। এগুলিকে তিনি কক্ষপথ বা সেল নামে অভিহিত করে। তাহলে আমরা কিন্তু রাদারফোর্ড এবং নিলস বোরের মতবাদ থেকে পরমাণুর গঠন, এই যে আমাদের অংশটি ছিল, পরমাণুর ধারণার বিকাশ কীভাবে ধাপে ধাপে সভ্যতার বিবর্তনে, সভ্যতার অগ্রগতিতে পরমাণুর ধারণাটি বিকশিত হলো, বিকাশ লাভ করল, সেটি এই বিজ্ঞানীরা অবদান রেখেছেন। এবং আমরা দেখলাম যে রাদারফোর্ডে এসে এই ধারণাটি একেবারেই পরিপূর্ণতা, বলা যায় যে পরিপূর্ণতা লাভ করলো। সামান্য একটু ত্রুটি ছাড়া রাদারফোর্ডে পরমাণু মতবাদ পরমাণুর গঠনে, পরমাণুর বিকাশে, বিজ্ঞানের অধ্যয়নে এবং পরমাণু বিষয়ক যে উচ্চতর জ্ঞান অর্জন, বিশেষ করে রসায়ন অধ্যয়ন, সেইখানে কিন্তু রাদারফোর্ডের মতবাদ বিরাট একটা বিপ্লব নিয়ে আসলো আমাদের এই ক্ষেত্রে। এবং সেখানে সামান্য ত্রুটি ছিল, সেই ত্রুটিটুকু নিলস বোর সংশোধন করে তিনি তার মতবাদ দিলেন। এই মতবাদটি আমরা বললাম এবং এখানে জানলাম। তার মূল কথা হলো এখানে তিনি রাদারফোর্ড তিনি কক্ষপথের কথা বলেননি, ইলেকট্রনগুলি কোথায় ঘূর্ণায়মান থাকে, কীভাবে ঘূর্ণায়মান থাকে সেটি তিনি বলতে পারেননি, এবং নিলস বোর তিনি সেটি বলেছেন। নিলস বোর আরও অনেক কথা বলেছেন, সেটি আমাদের উপরের ক্লাসের পঠিতব্য বিষয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা মোটামুটিভাবে জেনেই ফেললাম যে পরমাণু এটি দুটি অংশ,
একটা হলো কেন্দ্র, আরেকটি হলো নিউক্লিয়াস, সরি একটা হলো কক্ষপথ। কক্ষপথ কেন্দ্রে রয়েছে প্রোটন, নিউট্রন, আর কক্ষপথে ঘূর্ণায়মান থাকে ইলেকট্রন। আরও এখানে দু একটি কথা বলি যে পরমাণু তো অতি ক্ষুদ্র, তারপর যেহেতু আমরা বলছি যে পরমাণু নামে পথের ক্ষুদ্রতম অংশ রয়েছে, তার ভরও রয়েছে। পরমাণু যত ক্ষুদ্রই হোক না কেন, তুমি পরমাণুকে দেখতে পারো আর না পারো, কিন্তু পরমাণু যেহেতু রয়েছে কাজেই পরমাণুর ভরও রয়েছে। পরমাণুর ভর সাধারণভাবে নির্ণয় করা যায় না, যেহেতু তাকে ধরা যায় না, তাকে দেখা যায় না। বিজ্ঞানীরা অতি শক্তিশালী ইলেকট্রবিক্ষণ পদ্ধতিতে এই পরমাণুর ভর নির্ণয় করেছে। তো যাই হোক, পরমাণুর কিছু ভর থাকলে সেই ভরটা রয়েছে কেন্দ্রীভূত, মানে তার সমস্ত ভর কেন্দ্রেই রয়েছে, কারণ এখানে রয়েছে প্রোটন আর নিউট্রন। ইলেকট্রনের ভর অতি সামান্য এবং ইলেকট্রন কি থাকে, কক্ষপথে ঘূর্ণায়মান থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পাঠের সমাপ্তিতে চলে আসছি। পাঠ 1 থেকে 3 পরমাণু ধারণা গঠন ও বিকাশ সম্পর্কে আমরা জানলাম। তাহলে তোমাদের কিছু প্রশ্ন দেওয়া হয়েছিল, প্রশ্ন আমরা আরও 2-1টা প্রশ্ন দিই, লেখো, এই প্রশ্নগুলি লিখে রাখবে সুন্দর করে। তো আশা করি শিক্ষার্থীবৃন্দ, শ্রদ্ধা অভিভাবকবৃন্দ এবং যারা দেখছেন আজকের ক্লাসটি সবাইকে ভালো লেগেছে। এটি আমার অনলাইন দিনাজপুর জেলা স্কুলের অনলাইন প্রথম ক্লাস। আশা করি আগামী ক্লাসগুলি আরও সুন্দর হবে। তোমাদের সবাইকে অনেক অনেক ক্লাসে থাকার জন্য, ক্লাসটি এনজয় করার জন্য তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। তোমরা বাসায় থেকো, সুস্থ থেকো এবং অভিভাবকদের কথা শোনো, পড়াশোনা করে তাদের মন জয় করো। আবার কোনো এক সুন্দর সকালে, কোনো এক সুন্দর সময় তোমাদের দেখা হোক। আল্লাহ হাফিজ।